যেটা বলছিলাম যে আমরা একটা গানের কথা নিয়ে আলোচনা করছিলাম, আইলুরে নয়া দামান। এরকম হাজার হাজার গান কিন্তু আমাদের দেশে আছে। এবং আমি যখন আমার নিজেরই ছোটবেলা আমি যখন অনেক খেলাধুলা করতাম, যেগুলা মানুষের লেখাপড়ার আগে অনেক ছড়া বলতে পারতো মুখস্থ। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, তারপরে নৌকা বাইসের সময় গান শুনতাম, তারপরে নৌকা যখন চালায় নৌকা বাইস অর্থাৎ নৌকা দৌড়, এখন হয়তো একটু কম আছে, আগে ছিল গ্রাম অঞ্চলে একদম অ্যাভেলেবেল ছিল বর্ষাকালে নৌকা দৌড়। তো এই নৌকা দৌড়ের সময় গান গাইতো, তারপরে বিভিন্ন সময় জারি গান, ভাটিয়ালি গান এরকম আয়োজন করা হতো, যাত্রা, নাটক এরকম গ্রামগঞ্জে ছিল। এখন ঠিক দেখো, এই যেমন আমি এই কথাগুলো বলতেছি, তোমাদের কাছে কিন্তু এগুলো মনে হয় যেন একটা গল্পের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো বেশি দিনের কাহিনী না, খুব অল্প দিনের কাহিনী। হ্যাঁ, এখন কিন্তু আর সেই যোগটা নাই, এখন চলে আসছে একদম সংস্কৃতির আরেকটা ধারা। কি বলবো যে জি স্টার সিনেমা, জি সিনেমা, তারপরে ব্যান্ড শো, এই ধরনের গান চলে আসছে। কিন্তু আগের যে আমাদের ফোক গান সেগুলা তেমন একটা নাই। তো আজকে আমরা গতকাল যে পড়াটা আজকে ছিল আমাদের, সেই পড়াটার কাহিনী কিন্তু আজকে আমরা এই আলোচনা করতেছি, যেমন এই পল্লী সাহিত্য। এবং গ্রামে কিন্তু আমরা দেখবো প্রবন্ধটা যখন পড়বো তখন দেখবা যে প্রথম দিক দিয়ে খুব সুন্দর একটা বর্ণনা করা আছে। হ্যাঁ, আজকে তোমাদেরকে স্বাগত তো আগেই জানাইছি, বরঞ্চ আমরা একটা গান আলোচনা করছি, সেটা হচ্ছে আইলুরে নয়া দামান। এবং এই গানটার সিলেট অঞ্চলের গান। আমরা আমাদের ভাষা অর্থাৎ সমস্ত বাংলা ভাষায়, প্রমিত বাংলা ভাষায় কি হবে সেটার অর্থটা বুঝতেছি। তোমরা কি গানটার অর্থ আগে জানতে, না আমি আজকে শুনছো আমার কাছ থেকে এরকম? জানতাম। গুড, ধন্যবাদ। আমি কিন্তু এই গানটার আমরা অর্থ তো বুঝি গান নাই তেমন একটা, আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে তারপরে গানটা বুঝতে পারছি। তবে গানটা একটা ইয়ে আছে, আনন্দদায়ক আছে, এটা খেয়াল করছি। স্যার আজকেই ফার্স্ট আপনার থেকে শুনলাম। যাক, এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার রূপ। এইগুলা কি আমাদের জন্য খুব পরিচিত না, না খুব দুর্লভ জিনিস যে আমরা জীবনে দেখি না এরকম? খুবই পরিচিত। এবং আমাদের এই দেখবা এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদের এই শিল্প, সাহিত্য, জীবন চিত্র সব লুকায়িত আছে। মাঝখানের ছবিটা দেখো, পুতুল নাচ। এরপরে এই পাশে দেখো মেলার একটা দৃশ্য, যেটা আমাদের এলাকায় গাজীপুরের মেলা হয়। হ্যাঁ, ফাল্গুন মাসের 5 তারিখ থেকে শুরু হয় 5 দিনের জন্য। তারপরে কৃষকের ধান কাটার সময় এক জাতীয় গান গাইতো। হ্যাঁ, যেটা আমরা এই আজকের প্রবন্ধে দেখবো যে ময়মনসিংহ গীতিকার যে বইয়ের কথা উল্লেখ করা আছে, এই ময়মনসিংহ গীতিকা বইটা ঠিক একই, মানে কৃষকরা যে ধান কাটার সময় গান গাইতো সেই গানগুলোই সংরক্ষণ করা হয়েছে। তারপরে আগের দিনের ওই যেমন বিয়ে হলে বিয়ের মানে কি বলবো, ওই যে বিয়ে যেমন ওর কারো বিয়ে হয়েছে, গ্রামে কয়েকজন মহিলা মিলে এই গান গাইতো সুরে সুরে। এগুলো এখন আজকাল খুব রেয়ার, নাই বলা যায়। তো আবার আমাদের ইয়ে আছে, মানে যে এই যে এইখানে কি বুঝাইতেছে এটা, তোমরা বলো তো? গান গাইতো। তারপরে আবার অনেকের যে নকশি কাঁথার প্রচলন ছিল খুব বেশি। তো এই হচ্ছে আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়, পল্লী সাহিত্য। এবং এটা হচ্ছে মূলত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা ভাষণ। আমরা কিছুদিন আগে বোধহয় কালকে নাকি পরশু পড়লাম আমরা ওই যে লাইব্রেরি, লাইব্রেরিও যেমন একটা প্রবন্ধ ছিল, ঠিক এরকম এটাও একটা প্রবন্ধ, এবং ওইটাও একটা ভাষণ ছিল, এইটাও একটা ভাষণ। এবং এই কবিরে চিনতে পারছো? দাড়ি সহ লম্বা, কি সুন্দর। আবার দেখাই, এই 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 ভদ্রলোককে চিনতে পারছো তো নাকি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, গুড। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি আচ্ছা, ওনার সম্বন্ধে আমরা আলোচনা করতেছি, আসেনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি আজকের প্রবন্ধের লেখক, আমাদের যে প্রবন্ধটা পল্লী সাহিত্য। এবং এই পাঠ পড়ে আমরা এইগুলা জানতে পারবো। আমি অবশ্য তোমাদেরকে প্রথম দিকে একটা সৃজনশীল প্রশ্ন দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আবার কিভাবে জানি মোড়টা ঘুরিয়ে ফেললাম। তারপর লাস্টে দেখাবো একটা সৃজনশীল প্রশ্ন। এ হচ্ছে আমাদের
মানে এই অধ্যায়টা পড়ে আমরা এইগুলা জানতে পারবো আর কি। তো যদি এই অর্থগুলো আমরা হৃদয়ঙ্গম না হয় তাহলে ধরে নিতে হবে এই পাঠটাকে আবার একবার পড়তে হবে, আরেকবার পড়ে তারপরে এই দেখো এই প্রশ্ন বা এই টপিকস গুলো আমরা পারবো কিনা। যদি না পারি বা এগুলা ব্যাখ্যা না করতে পারি তাহলে আরেকবার পড়বো প্রবন্ধটা। তাহলে কয়েকবার যখন পড়বো দেখবা একদম অটোমেটিকলি আমাদের হৃদয়ঙ্গম হয়ে যাবে। যেটা বলছিলাম লেখক পরিচিতি, ওনার জন্মস্থান ও তারিখ 10ই জুলাই 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনায়। তারপরে কি লেখছে চৈতি, আমরা পরে তোমার প্রশ্ন নিব, হাতটা এখন তুলো না, এখন না, হাত নামায় ফেলো। পরগনা জেলার বসুরহাটের মহকুমা, বসিরহাট। আচ্ছা যাই হোক, মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহকুমা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রথম হচ্ছে ধরে নাও ইউনিয়ন, ইউনিয়নের পরে বড় হচ্ছে উপজেলা, উপজেলার পরে হচ্ছে জেলা, জেলার পরে হচ্ছে বিভাগ, বিভাগের পরে হচ্ছে আমাদের বাংলাদেশ বা দেশ। তো এই উপজেলার পরে যে অবস্থানটা ছিল সেটা ছিল মহকুমা। তখন এরকম জেলা ছিল না, জেলা আরো বিশাল বড় ছিল। হ্যাঁ, এই হচ্ছে মহকুমা, মনে থাকবে কথাটা। শিক্ষা জীবন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি মূলত বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত এবং মানে প্রসিদ্ধ হয়েছে বাংলা সাহিত্যের নিয়ে, এবং উনি বাংলা সাহিত্যে অনেকটা অগ্রগামী, এবং বাংলাদেশের যে ব্যাকরণের কি বলবো আধুনিক সংস্কারক বলা যায় তাকে। উনি বাংলা ব্যাকরণ অনেক আগের, কিন্তু উনি আধুনিকরণটা করছে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই জন্য ওনাকে বাংলা ব্যাকরণের অবদান খুবই অনস্বীকার্য। যেহেতু উনি বাংলা সাহিত্যে খুব ভালো এবং ব্যাকরণ ভালো জানেন, তো আমরা স্বাভাবিক ধরে নিতে পারি উনি বাংলা সাহিত্য হয়তো লেখাপড়া করছে, কিন্তু মূলত তা না। মূলত ঘটনাটা দেখো একটু ভিন্ন, তোমরা একটু খেয়াল করো। 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স পাস করেন, তার মানে বাংলা বিষয় না, কিন্তু উনি সংস্কৃতিতে বিএ পাস করেন। এবং 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ এবং প্যারিসের সোরবনি বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বের ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি লাভের গৌরব অর্জন করেন। তো সচরাচর এই জিনিসটা কিন্তু আমরা ভুল করবো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি নিয়ে লেখাপড়া করছেন। তো আমরা কিন্তু সচরাচর বলে পারবো যে উনি ভাষা নিয়ে লেখাপড়া করেছেন বা ভাষা বিষয়ে তিনি স্নাতক বা স্নাতক করছেন, কিন্তু মূলত বিষয়টা হচ্ছে উনি সংস্কৃতি নিয়ে লেখাপড়া করছেন বা সংস্কৃতি বিষয়ে। একটু ভিন্ন, খেয়াল করছো জিনিসটা। কর্মজীবন, উনি বাংলাদেশে প্রায় 30 বছরের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। যেমন যশোর জেলা স্কুলে প্রধান শিক্ষক হিসাবে ছিলেন সীতাকুণ্ড হাই স্কুলে, এবং অধ্যক্ষ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ আজিজুল হক কলেজ বগুড়া। তারপরে উনি শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যক্ষ এরকম মানে অর্থাৎ শিক্ষকতায় উনি 30টা বছর উপরে কাটিয়েছেন এই বাংলাদেশে। জন্ম কোথায়, বাংলাদেশে না অন্য জায়গায়? ভারতে। ভারতে, মানে এই জায়গাটা এখন ভারতে পড়ছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই কিন্তু উনি লিখেছেন। না বলো তো বইটির নাম কি, একজন কও। সুমাইয়া রহমান, তুমি বলতে পারবে? স্লাইডে দেখো, খালি দেখে আবার নাম বলবে, আর কিছু না তো। যেগুলো লেখা আছে ওইগুলো। জি জি জি, বাংলা সাহিত্যকর্ম বলো। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা এবং বাংলা ভাষার ব্যাকরণ। গুড। এই তিনটা তার বইয়ের নাম আমাদের যেন মনে থাকে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তিনটা বই হচ্ছে, সবচেয়ে প্রথম বইটা যেটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা বাংলা সাহিত্যের জন্য খুব একটা অনন্ত নজির বলা যায়। সাহিত্যের নজির বলাটা ভুল হবে, মানে এটা কি বলে, মানে ধন ভান্ডার আর কি। উনি সম্পাদনাও করেন আলাওলের পদ্মাবতী এবং বিদ্যাপতি শতক সহ, এবং বাংলা সাহিত্যের আরেকটা বিখ্যাত পত্রিকা, শিশু পত্রিকা আঙ্কুর, এই পত্রিকা উনি সম্পাদনা করেন। এই কথাটা মনে থাকে, এটা কিন্তু প্রায় আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনা পত্রিকার নাম কি। তাহলে উত্তরটা কি হবে?
আঙ্কুর আঙ্কুর। আঙ্কুর আবার যদি এক কথার একটা প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বিখ্যাত বইয়ের নাম বলো, তখন কি আসবে? বাংলা ভাষার ওই ইতিবৃত্তে ইতিবৃত্ত। এই বইটার নাম একটা মুখস্থ করে রাখবেন। কালজয়ী সম্পাদনা, উনি বাংলা ভাষার আঞ্চলিক ভাষার অভিধান মানে ডিকশনারি। উপাধি বা পুরস্কার, পাকিস্তান সরকার প্রাউড অফ পারফরমেন্স এবং ফরাসি সরকার নাইট অফ দ্য অর্ডার্স অফ আর্ট লেটার্স উপাধি দেন। এখানে পাকিস্তান সরকারের কথা বলা আছে, আমরা কিন্তু এখন পাকিস্তান সরকার না, বাংলাদেশ সরকার। আর মূলত উনি পাকিস্তান আমলেই মারা যায়। কত সালে মারা যায় উনি জানো? স্বাধীনতার 2 বছর আগে নাকি 1 বছর আগে? হ্যাঁ 2 বছর আগে মারা যান। তবে উনি বাংলা মানে পাকিস্তান আমল যখন বাংলা ভাষাকে বাদ দিতে চাইছিল এবং রাষ্ট্রভাষা শুধুমাত্র উর্দুই করতে চাইছিল, একমাত্র ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন পুস্তিকা লিখে বাংলা ভাষা এই অঞ্চলের মানুষের জন্য একটা প্রধান ভাষা এবং এই ভাষা দরকার, রাষ্ট্রের দরকার, উনি এর মানে বই লেখে এটা বোঝানোর চেষ্টা করছিল পাকিস্তান সরকারকে। মৃত্যু তারিখ ও স্থান 13 জুলাই 1969 সালে ঢাকায়। আমি এই কথাটা বলছিলাম যে উনি যেহেতু পাকিস্তান সরকারের উপাধির কথা এখানে উল্লেখ করা আছে, তাই বললাম আর কি যে 1969 সালে মৃত্যুবরণ করেন। মনে থাকবে তো মৃত্যু সালটা? জি স্যার। আমরা যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এখন সংক্ষিপ্ত পরিচয় বলি, আমরা লিখতে পারবো? কিছুক্ষণ আগেই তো আলোচনা করছি, পারবো? জি স্যার। গুড, ভেরি গুড। তোমরা খালি বইটা সাথে রাখো এবং একটু মানে আমার সাথে সাথে একটু মিলাই দেখো, এবং এটা একটু পড়ে শোনো, আমাকে খুব দ্রুত পড়াবে, কারণ আমাদের কিন্তু অনেক কাজ থাকে, পরে আমরা ঘন্টা কভার করতে পারি না। এটা পড়ো একজনে। আজকে একটু ছেলেরা পড়ো তো দেখি, প্রত্যেকবার মেয়েরা পড়ে, আজকে একটা যে কোনো একটা ছেলে পড়ো এটা। কি ছেলেদের কি হয়েছে? স্যার বলবো? হ্যাঁ বলো, সাহস করে বলো। পল্লীগ্রামের শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যর ভঙ্গিময় হিলদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পড়তে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরের আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনে হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যর উপকরণ ছড়িয়ে আছে। চন্দ্র সেন সংগ্রহ করে দেখিয়ে কি এক অমূল্য খনি পল্লী জননীয় বুকের কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্যরসিক রুলি পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। চমৎকার কথা। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু শহরের মতো এরকম আধুনিক গান বা মানে ইউরোপিয়ান স্টাইলের নাচ ড্যান্স এগুলা নাই, কিন্তু তার পরিবর্তে আমাদেরকে যেই প্রাকৃতিক যে এটা দিয়েছে, মানে সাহিত্য বলি, গান বলি, তারপরে নাচ বলি, হ্যাঁ এগুলা কিন্তু আমাদের প্রাকৃতিক ভাবে পাইছি। যেমন দেখো গান, মানে পাখিদের গান, সকালবেলা দেখো আমাদের কিন্তু ঘুম ভাঙে পাখির ডাকে, এবং একটা প্রাকৃতিক একটা কলরব আসে এখানে। তারপরে দেখবা যখন গাছের পাতা পড়ে এবং শুকনো হয়ে যায় এবং পড়ারও একটা শব্দ হয়, এবং এইখানেও একটা গানের মতো মনে হয় এবং একটা শ্রুতি মধুর লাগে। তারপরে আমাদের প্রত্যেকটি, উনি বলছে যে আমাদের প্রত্যেকটি জায়গায় আমরা, যেমন আমরা কিন্তু শ্বাস নিয়ে বাঁচি বা অক্সিজেন বা বাতাসে বাঁচি, কিন্তু আমরা বলতে পারি না যে এই যে
বাতাসটা আমরা নাককে নিয়ে আমরা যে জীবন ধারণ করতেছি, কিন্তু আমরা যে এত বড় ধন সম্পদের মধ্যে আসছি বা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি না বাতাসটা। ঠিক তদ্রুপ এখানে বলছে যে পল্লী সাহিত্যের এত বড় ভিতরে আমরা আছি, কিন্তু আমরা বুঝতে পারি না যে কতটা আমরা ভিতরে আছি। তো এটাকে দেখিয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দুঃখিত, শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা একটা বই লিখছেন, বই সংগ্রহ করে বইটা সম্পাদনা করেছেন। এইটা সংগ্রহ করে উনি দেখিয়েছেন যে আমাদের বাংলা পল্লী সাহিত্যের অবস্থানটা। এবং শুধু তাই না, এই বইয়ের মদিনা বিবির পালা একটা বিখ্যাত পালা আছে, এবং এই পালার যে নায়িকা, নায়িকার সৌন্দর্য রূপে মানে মুগ্ধ হয়েছেন রোমারুল্লাহ নামে একজন সাহিত্যিক। উনি হচ্ছেন সাহিত্যে নোবেল পুরস্কার পান 1915 সালে, অর্থাৎ 1913 সালে ডক্টর রবীন্দ্রনাথ ঠাকুর পায় নাকি? রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায়? তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরও ভুলে গেছো। যাক, আমরা তো জানবো রবীন্দ্রনাথ ঠাকুর এই সাহিত্যে নোবেল পুরস্কার পায় যে বছর, তার ঠিক 2 বছর পরে আমাদের এই রোমারুল্লাহ নোবেল পুরস্কার পায় সাহিত্যে। উনি একজন অনেক দূরের লোক, উনি আমাদের এটা দিয়ে এত মুগ্ধ হয়েছে, অথচ আমরা এটাকে নিয়ে এতটা ভাবি না বা এটাকে নিয়ে আমরা কল্পনা করি না। শুধু ছড়া কেন, খেলাধুলায় না কত বাধা গদ আছে ছিল আমাদের দেশে। যখন ফুটবল, ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার ধুম ছিল। কপাটি মানে কাবাডি খেলা, যেটা আমাদের জাতীয় খেলা। সেই খেলার সঙ্গে কত না দাদা বুলি ছেলেরা ব্যবহার করতো। দাদা লাগছে না বাধা লাগছে, যাই হোক এটা দাদা হবে। এক হাতে বললা, বার হাতে সিং, উড়ে যা বললা, দা দিং দিং, এরকম ধরনের অনেক ছড়া থাকতো এই হাডুডু খেলা বা এই কপাটি খেলায়। তো এগুলা আমাদের দেশে একদম আগে থেকেই ছিল। আমরা কিছু শব্দ অর্থ জানি, এগুলো আমাদের দরকার। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে পরতে পড়তে মানে স্তরে স্তরে। বালাম, বালাম মানে বই অথবা বইয়ের খণ্ড আর কি, যেটাকে ইংরেজিতে যেটাকে আমরা ভলিউম বলি। বালাখানা, প্রসাদ, কলগান, শ্রুতি মধুর ধ্বনি, প্রত্নতাত্ত্বিক, পুরাতত্ত্ববিদ। আমি খুব দ্রুত বলে ফেলাম কারণ শব্দ অর্থ তোমরা পারো। আরেকটা বিশ্লেষণ আছে আমাদের, এটা আমাদের একদম টোটালি, এটা আরেকটা মেয়ে বলো তো, একজন ছেলে বলছে, এখন মেয়ে বলো। আচ্ছা সে তো বলো তো, সে তো পারবে না বলতে। স্যার ভালো করে বোঝা যাইতেছে না। বোঝা যাচ্ছে না, তাহলে আরেকজন কেউ দেখো। তোমরা মনে হয় ল্যাপটপে দেখলে একদম ক্লিয়ার দেখতে পারতা, আসলে মোবাইলে খুব। স্যার আমি বলি, হ্যাঁ বলো। তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও ওই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে এই অবর তাঁবুর নিচে নিচে বাস বাস করতো। করত, তাঁবুর নিচে বাস করত। এ কাজ কতদিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন কলা রুয়ে না ধরুন। কেটু পাত, তাতে কাপড় স্যার তাতে দেখা ভাত। যাচ্ছে না। তারপর ধরুন ছড়ার কথা। হ্যাঁ, চমৎকার, রোদ ধন্যবাদ। হচ্ছে, জি জি, পানি তোমাকে হচ্ছে, ধন্যবাদ। খ্যাক হ্যাঁ, শেলের বিয়ে হচ্ছে। গুড। তো আমরা কিন্তু এই যে আমাদের প্রবাদ বাক্যগুলো কিন্তু আমাদের বাংলা সাহিত্যের অনেক আগে থেকে আছে, এবং এক একটা প্রবাদ বাক্য কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, অনেক দিনের সৃষ্টি হয়েছে। আমরা কথায় কথায় কিন্তু এখন খনার বাচন বা প্রবাদ বাক্যগুলিকে ভুলে গেছি। এখন কিন্তু আমরা ইংরেজিতে অনেকেই কোনো কিছু লেখো ওয়াও, ওয়ামজি, এই ধরনের শব্দ করে ফেলি। কিন্তু আমাদের কাছেও যেন এই তাদের সাহিত্য, তাদের এই ভাষাগুলোর চেয়ে আমাদের ও যেন প্রবাদ প্রবচন বা আমাদেরও যেন শব্দ এর চেয়ে গুরুত্বপূর্ণ, যে শব্দগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং আমাদের ইতিহাসের কথা বলে, আমাদের শিকড়ের কথা বলে, এই ধরনের শব্দ কিন্তু আমাদের আছে। এবং এখানে একটা প্রবাদ লেখা আছে, আমরা কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানি না। এটা কিন্তু একটা তুলনা করে দিচ্ছেন উনি।
সোনালি এটা পড়ো। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তার পনের আনা হচ্ছে শহরের সাহিত্য। সাধু ভাষা বলতে গেলে নাগরিক সাহিত্য। সে সাহিত্যে আছে রাজার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটার কথা, চায়ের বাড়িতে ফু দেবার কথা। গুড। হ্যাঁ পড়ো, এই লাইনটা আবার পড়ো। পল্লীর গৃহস্থ কৃষকের জেলে মাঝি মুটে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নাই। গুড। এখন আমাদের সাহিত্যগুলা কিন্তু প্রায় শহর কেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু আমাদের যে আসলে কি বাংলাদেশের শহর বেশি না গ্রাম বেশি? গ্রাম বেশি। এবং গ্রাম শুধু বেশি বলাটা ভুল হবে না কিনা, তোমরা জানো যে এই দেশের সবচেয়ে মানে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় যে মেরুদণ্ডটা সেটা কিন্তু কৃষি, এবং কৃষি কিন্তু আমাদের দেশটাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রাখছে। আজকে যদি কৃষির উৎপাদন বন্ধ হয়ে যায়, কালকে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এটা তো পড়ে ফেলছো তোমরা না? আমি আরো যাই স্লাইডে। আমাদের আজ দরকার হচ্ছে শহরের সাহিত্যের বালাখানার পাশে গেউ সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। এটা হচ্ছে আমাদের এখন প্রয়োজন। আমরা একদিকে যেমন শহরকে ফেলাইতে পারবো না, আরেকদিকে আমার গ্রামকে ফেলাইতে পারবো না। গ্রাম আর শহর কিন্তু দুটোটাই আমার, তো কাজে বলছি যে দুটোটাকেই পাশাপাশি জোড়া করে করতে হবে। এবং আজ অনেকের আত্মা আটি পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। এটা আরেকজন বলো তো। স্যার আমি পড়ি। বলো। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমরা মনে হয় এরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে, নচেত এ সকল কেবলি ভুয়া, কেবলি পক্ষিকার। গুড। তার মানে আমাদের মূল এগুলা দরকার, যদি এগুলা না থাকে তাহলে ধরে নিতে হবে আমরা সবাই ভুয়া। এবার আসো, এই সাহিত্যগুলা যে বলছিলাম যে আমাদের মূল শিকড় দরকার আছে, এই মূল শিকড়কে মানে টিকে রাখার জন্য আমাদের দেশে কিছু লোক খুব ভালো কাজ করেছেন, এবং তাদেরই ছবি আমরা এখন স্লাইডে দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম রুমা রুলাকে নিয়ে। রুমা রুলা একজন ফরাসি দার্শনিক, তার বিখ্যাত বইয়ের নামটা মুস্ত রাখো, যা ক্রিস্তফ, একটা উপন্যাস বিখ্যাত। 1915 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। একজন কিন্তু আমাকে চ্যাটে লিখে পাঠাইছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পাইছে, একটু খেয়াল করো। রবীন্দ্রনাথ পাইছিল 1913 সালে, 13, 14, 15, তার মানে 1 বছর পরের বছরেই উনি পেয়েছেন। এটা মনে রাখার জন্য বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পাচ্ছে, রোমান হলো সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে। আর ডক্টর ধীরেশ চন্দ্র সেন, তোমরা আমাদের এই পাঠটার মধ্যে কতগুলা টিকা আছে একটু খেয়াল করে দেখো। বইটার মধ্যে টিকাগুলো সবাই মনোযোগ সহকারে পড়বা। সবাই যদি টিকাগুলো কমপ্লিট করতে পারো, মানে যদি মনে রাখতে পারো, তাহলে এই বইয়ে এই প্রবন্ধের প্রশ্নের 50%-এর উপরে তুমি পারবে, শুধুমাত্র বইয়ের টিকাগুলো পড়তে পারলে। এই প্রবন্ধের টিকাগুলো কিন্তু বেশি না, তোমরা খেয়াল করে দেখো। ডক্টর দীনেশ চন্দ্র সেন হয়তো লেখা আছে, রুমারুল্লাহ লেখা আছে, সুরবয়াতি লেখা আছে, মদিনা বিবি লেখা আছে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এগুলো লেখা আছে হয়তো। এগুলার একটু বিশ্লেষণ আছে। এমসিকিউ কমপ্লিট, এমসিকিউ তো 100%। মনে করো এই টিকাগুলো পড়লে তোমাদের অনেক এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার ওই জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে অনুধাবন প্রশ্ন এই টিকাগুলো থেকে আসবে। টোটাল বইটার মধ্যে প্রবন্ধের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই প্রবন্ধটা থেকে, এবং এই প্রবন্ধের টিকাগুলো যদি তুমি পারো
তাহলে তোমরা ধরে নাও এই পাঠটা তোমাদের সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আমরা ডক্টর দীনেশ চন্দ্র সেনের কথা জানি, উনি হচ্ছে ময়মনসিংহ গীতিকা সংগ্রাহক। মনসুর বয়াতি দেওয়ানি মদিনা বিবির পালার জন্য বিখ্যাত। আরেকটা আছে যে ঠাকুরমার ঝুলি, আমরা একটা কার্টুন দেখি না এখন, কেউ দেখছি নি জি স্যার, ঠাকুরমার ঝুলি এখন কার্টুন? এটা মূলত এখন হচ্ছে তো আর দেখি আমাদের, না স্যার, এখন মূলত আমাদের এই যে পল্লী সাহিত্য, এবং এটাই এখন আজকে কার্টুন দেখায় আর কি, এখন বর্তমানে কার্টুন এটা। তো এটার লেখক হচ্ছে বা সংগ্রহক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। মনে থাকবো তো এই চারজন সম্পর্কে আমরা মোটামুটি কিছু বলতে পারবো তো? এবার জি, আসো স্যার। পল্লী সাহিত্যের বিশেষ কিছু দিক। আমরা আরেকটা জিনিস খেয়াল করি, আমাদের এইখানে কিন্তু একটা প্রবন্ধের মধ্যে লেখা আছে ফোকলোর সোসাইটি। কেউ বলতে পারো ফোকলোর সোসাইটির কাজ কি? বই দেখা বললেও পারবে, যাও বলো, কেউ বলো। ফোকলোর সোসাইটি বইয়ের মধ্যে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ। ফোকলোর সোসাইটি কি, এটা আমিও তোমাদেরকে বারবার করে বলবো। আচ্ছা, আমি তোমাদেরকে এক মিনিট সময় দিলাম, ফোকলোর সোসাইটি কি এটা বই থেকে বার করে আমাকে এখন বলো। সবাই চেষ্টা করো, যে আগে বলতে পারবে সে বলে ফেলবে, আর বাকিরা শুনবে। ফোকলোর সোসাইটি কি? সমাজের লোকাচার। আরো ভালো করে খেয়াল করো, এটা আশেপাশে বড়। ফোকলোর সোসাইটি হচ্ছে ইউরোপের একটা সোসাইটি, বা ওরাদের কাজ হচ্ছে ওই দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্যের এই সাহিত্যগুলোকে সংগ্রহ করে রাখা। এখন থেকে মনে করো আমাদের তাদের দেশে যত এরকম আনাচে গানাচে পল্লী সাহিত্যে যত ধরনের সাহিত্য লুকাইতে আছে সেগুলোকে সংরক্ষণ রাখা, এবং দিন দিন এটাকে মানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে হ্যান্ড ওভার করা বা স্থানান্তর করা। তো এই বাংলা সাহিত্য দেশেও এই ফোকলোর সোসাইটির কাজ করছে আমাদের এই তারা ডক্টর দীনেশ চন্দ্র সেন, এরা এই ধরনের কাজগুলো করে আসছে আর কি। উল্লেখযোগ্য সাহিত্যিকের মধ্যে দুজন সাহিত্যিক হচ্ছে কে এখানে দেওয়া আছে কি, ডক্টর দীনেশ চন্দ্র সেন, আরেকজন হচ্ছে রোমারোলা, এই প্রবন্ধের উল্লেখযোগ্য নাম। স্যার একটা কথা বলি। জি বলো। ফোকলোর স্যার কথাটি তো উদ্ভাবক থেকে উইলিয়াম থমস। জি বলো, আবার বলো, কথাটা আমি শুনে রাখি। আর বলছি ফোকলোর কথাটি তো স্যার উদ্ভাবক করছে উইলিয়াম থমস। আমি কি ক্লিয়ার বুঝতেছি না, নাকি তুমি আমাকে বুঝাইতে পারতেছো না? আমি ক্লিয়ার না তোমার প্রশ্নটা? আমি মোটামুটি বুঝতেছি। ফোকলোর মানে কি, নাকি এরকম? স্যার না স্যার ফোকলোর কথাটা তো স্যার উদ্ভাবক করছে উইলিয়াম থমস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে মনসুর বয়াতির ছবি, দক্ষিণা রঞ্জন মিত্র ছবি, যে রোমাজুরি। আমরা এই ছবিগুলো কিছুক্ষণ আগে দিচ্ছি, তোমাদের মনে রাখার জন্য এই ছবিগুলো দেওয়া হইতেছে। এখানে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আমি নিচে দেওয়া আছে, তারপরে তোমাদেরকে বলি। দেওয়ানা মদিনার প্রধান নায়িকার নাম কি? 2 নম্বরে দেওয়া আছে মদিনা বিবি। আর প্রথম প্রশ্নটা কিন্তু আমি তখনই বলছিলাম রোমারুলার একটা বিখ্যাত বইয়ের নাম কি, এবং তোমরা অবশ্যই জানো যে যা ক্রিস্তব। তারপর প্রাচীন উপকথাগুলো কেন তলিয়ে যাচ্ছে, যে আমাদের এই যে প্রাচীন যে কথাগুলো কেন তলিয়ে যাচ্ছে, কারণ আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে। এটার অবশ্য আরো ব্যাখ্যা আছে, তোমরা এই প্রবন্ধটা আমার মনে হয় খুব একটু গভীর মনোযোগ দিয়ে পড়লে হ্যাঁ অনেক কিছু বুঝতে পারবে তোমরা। আরো কয়েকটা প্রশ্ন, যে পল্লী সাহিত্য কি জাতীয় রচনা? কেউ বলতে পারবো কি জাতীয় রচনা? এটা কি গল্প, এটা কি কবিতা, এটা কি প্রবন্ধ, কি এটা? আচ্ছা, গানের অপরন্ত ভান্ডার আছে কোথায়? বাংলাদেশের অন্যতম লোকগাথার নাম কি? কে বলতে পারবে 3টা প্রশ্ন উত্তর? আচ্ছা দেখি, বলো তো তোমরা, ভুল হলে কোনো অসুবিধা নেই, যাও আমরা একটু পরে তো কারেকশনে যাচ্ছি। বলো 1 নম্বরটা বলো। স্যার প্রবন্ধ জাতীয়। গুড, আর পরেরটা বলো। আচ্ছা, ভুল হলে কোনো অসুবিধা নেই তো, আমি বলতেছি তুমি বলো, আমরা একটু পরে তো কারেকশনে চলে যাব, তখন তো সংশোধন করে নিতে পারবো। পল্লী সাহিত্যে হ্যাঁ, তারপরেরটা বলো।
স্যার নকশি কাঁথা। আচ্ছা দেখি এবার মিলাই দেখি, ও এবার মিলাও, নিজেরাই মিলাও। এই কথাটা কিন্তু একদম ওখানে আমাদের মানে প্রবন্ধের মধ্যে উল্লেখ করা আছে যে পরতে পরতে, ওই যে আমরা শব্দ অর্থ বাইরে পড়ছিলাম। আমাদের কি কি বিদ্যুৎ চলে গেছে এতক্ষণ? কি আমি কি তোমাদের লাইনে ছিলাম না ছিলাম না, কোনটা বলো তো? ছিলেন। আচ্ছা ঠিক আছে, আমার এখানে মনে হয় একটু সমস্যা করছে। যাক, এই হচ্ছে আজকের মোটামুটি আলোচনা। তারপরও আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি, আমাদের হাতে কত মিনিট যেন সময় আছে আমি জানি না। একটা সৃজনশীল 3 মিনিট। 3 মিনিট। আচ্ছা 3 মিনিটে আমরা একটা খালি জাস্ট প্রশ্ন চোখে দেখি, এক স্ক্রিন থ্রো। হ্যাঁ, এ হচ্ছে আমাদের এই প্রশ্নগুলা কিন্তু আমরা ওই যে বলছিলাম যে বনমাঝি তোর বৈঠানেরা আমি আর পাইতে পারলাম না। হ্যাঁ, এইটা কোন ধরনের গান, ফোকলোর সোসাইটি কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফোকলোর সোসাইটি কি, এটা তোমাদের প্রায় পরীক্ষা আসবে। এবং আমরা তো এই লেখাপড়াই করি, স্কুলের পরীক্ষা পাস আগে গুরুত্বপূর্ণ, তারপরে আর অন্য চিন্তা ভাবনা জ্ঞান নেন। কাজে পরীক্ষা পাসের জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। এই প্রশ্নটাও আমাদের প্রায় এই প্রশ্নটাই প্রায় আসে। এই আবার গেল কি? এই সৃজনশীল প্রশ্নটা, তবে সৃজনশীল প্রশ্নের একটা বড় বৈশিষ্ট্য কি, একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমরা অনেকগুলো সৃজনশীল প্রশ্নের কল্পনা করবে এবং তোমরা নিজেরাও সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে। প্রয়োজনে নিজেরাও একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে ফেলো। তাহলে এরকম যখন প্র্যাকটিস করবে তখন প্র্যাকটিস করতে করতে তোমার এমন একটা ধারণায় পড়বে যে যে কোনো সৃজনশীল প্রশ্ন তুমি নিজের ধারণায় নিজের থেকে দিতে পারবে। যেমন আমরা একটু খেয়াল করি, গ এবং গ এই দুইটা প্রশ্ন কিন্তু তোমার নিজস্ব স্বাধীনতার অনেক কিছু আছে। গতে আছে তুমি প্রয়োগ করতে পারছো, তোমার জ্ঞানটা অনুধাবনটা প্রয়োগ করতে পারছো, সেটা তোমার নিজস্ব একটা প্রয়োগ বুদ্ধি বা প্রয়োগ কৌশল। এটা কিন্তু তোমার সাথে আমার মিলবে না, আমার সাথে তোমার মিলবে না। হ্যাঁ, শারমিনের সাথে হয়তো জুইয়ের মিলবে না, জুইয়ের সাথে তো সেতুর মিলবে না, ইব্রাহিমের সাথে হয়তো খলিলের মিলবে না, খলিলের সাথে হয়তো তানভীরের মিলবে না, কারোর সাথে কারো কিন্তু মিলবে না। এটাকে বলা হয় সৃজনশীল। সৃজনশীল প্রত্যেকটি মানুষের স্যার ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটি মানুষের ব্যাখ্যাও ভিন্ন আসতে পারে। এই জন্য গ প্রশ্নের উত্তর, যেমন এই প্রশ্নটা দেখো, উদ্দীপকের লোকশিল্পীর সংরক্ষণে যে তাগিদ অনুভূতি হয়েছে তা পল্লী সাহিত্যের প্রবন্ধে লেখকের বক্তব্য সমর্থন করে কি? তোমার সপক্ষে যুক্তি দাও। এই তোমার যুক্তিটা কিন্তু আরেকজনের যুক্তির সাথে নাও মিলতে পারে। এই জন্যই প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ প্রশ্ন প্রত্যেকটির জন্য আলাদা আলাদা। এই জন্য তোমরা যত পারো প্র্যাকটিস করবে সৃজনশীল প্রশ্ন এবং তোমাদের দেখা জ্ঞানের পরিধি তত বাড়বে। এবং একটা সময় আসবে যে যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসুক, বইটা যদি তোমার খালি একটু ধারণা থাকে বইটা সম্পর্কে, অথবা যেইখান থেকে প্রশ্নটা উঠছে ওই প্রবন্ধটা বা ওই কবিতাটা বা ওই গল্পটা যদি তোমার একটু ধারণা থাকে, তাহলে তুমি যে কোনো উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্ন দাও, তুমি ইনশাল্লাহ পারবে। এই জন্য দরকার আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস। এখানে একটা আমরা জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিছি, তোমরা এরকম নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পারবে। তো আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাস কি নিয়ে আলোচনা করবো বলো? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। জি বলো। স্যার আমাদের ইউনিক আইডির কাজ তো স্যার স্কুলে দেওয়া হয়েছে, স্যার আমাদেরকে শনিবারে আপাতত না, তবে ইউনিক আইডির কাজ বন্ধ করেছে সত্য, কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে বলছি তোমাদের প্রত্যেকের জন্ম নিবন্ধন অনলাইনের কাজটা করে ফেলো। এটা শুধু ইউনিক আইডির জন্য না, এটা তোমাদের জন্য যে কোনো কাজে ভবিষ্যতে দরকার লাগতে পারে। তুমি বিশ্বাস করো কিনা, আমার ঘরের আমাদের নিজেদের জন্ম নিবন্ধন গুলো ওই দিন আমি চেক করছি, সাইডে একটা কম্পিউটারে নাই, অনলাইনে পাই না খুঁজে। তার মানে আমাকে আবার উপজে ইউনিয়ন অফিসে যাইয়া বলতে হবে যে এগুলাকে অনলাইন করে দেন। তো আমার মনে হয় তোমাদের এরকম থাকতে পারে, যাদের অনলাইন করা আছে তো ওয়েলকাম, যাদের করে আছে ওয়েলকাম। বাড়িতে শুধুমাত্র একটা ফটোকপি রাখো আলাদা, বাস, আর মূল কপি এক জায়গায় রাখো। প্রত্যেকে যাদের হয় না তারা এই কাজটা করে ফেলো, বার্থ সার্টিফিকেটটা অনলাইন করে ফেলো। বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধনটা, ক্লিয়ার? আর আগামী শনিবারে যে আপাতত আমার মনে হয় দরকার লাগবে না, তারপরে আমরা মেসেজ জানাই দেবো আগামীকাল অথবা পরের দিন যে কোনো সময় তোমাদেরকে আমরা তো গ্রুপে তথ্য আপডেট দিয়েই দিচ্ছি, জেনে যাবে ইনশাল্লাহ। আর কার কোনো প্রশ্ন? ও পরবর্তী পড়া কি পড়বো সেটা বলো না তো। উদ্যম ও পরিশ্রম। হ্যাঁ
উদ্যম ও পরিশ্রম। জোরে বলো। উদ্যম ও পরিশ্রম। আরে তোমার মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলো। স্যার উদ্যম পরিশ্রম। উদ্যম উদ্যম ও পরিশ্রম। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ নাকি? স্যার মোহাম্মদ স্যার মোহাম্মদ লুৎফুর রহমান। গুড। আমাকে একটু ক্লিয়ার করে বুঝাতে হবে। আমি তোমাদেরকে যা পড়াই আমি কিন্তু ইন্টারনেট থেকে একটু ঘাটাঘাটি করে তারপরে নিজে বুঝা পড়াই। আমার এখানে বই নাই, কোনো কিছু নাই। আর তোমরা ভালো করে জানো আমি বাংলা শিক্ষক না, তো কাজে আমাকে একটু ভালো করে ক্লিয়ার করে বলে দিলে আমি তোমাদেরকে একটু ধারণা দিতে পারবো। যদি এতটা বাংলা শিক্ষকের মতো হবে না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আর কি এই আপদকালীন সময় কাজে লাগার জন্য, আর কিছু না। স্যার কালকে কি ক্লাস করাইবেন? কালকে শুক্রবার, কালকে মাফ করে দাও। হ্যাঁ, একটা দিন একটু অবসর থাকো ইনশাল্লাহ। কে জানে বলছিল যে শুক্রবারে ক্লাস করাবে কিনা। আমি স্যার আমি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। শুক্রবারে ক্লাসটা একটু বন্ধ রাখি। হ্যাঁ, কি বলো তোমরা? এই স্যার। একটা দিন তো রিল্যাক্সে থাকা দরকার আছে। বন্ধ রাখেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমরা আমার এই ছুটিটা দেওয়ার জন্য। স্যার একটা কথা বলি। জি।